কে জিতবে আজকে? একদিকে শক্তিশালী অস্ট্রেলিয়া, অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ। টস কোন ধরনের ভূমিকা পালন করতে পারবে? যারা টসে জয়লাভ করবে তারা কি আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেবে নাকি ফিল্ডিং এর সিদ্ধান্ত নেবে? খেলা কোন জায়গায়? খেলা কিন্তু চিটংয়ে। চিটংয়ের মাঠ কিন্তু বলতেছে এখানে কিন্তু হাই স্কোরিং ভেন্যু। সময় কিন্তু দুপুর বেলা। আপনি টসে আগে ব্যাটিং করেন আর পরে ব্যাটিং করেন, আমার মতে সেটা তেমন কোনো ভূমিকা পালন করতে পারতেছে না, কারণ কি দিনের বেলায় কিন্তু মাঠে কিন্তু ডিউ পড়ে না। এখন কোন দলের কোন প্লেয়ারটা হইতে পারে আজকে তোরপের তাস? অস্ট্রেলিয়ার কোন প্লেয়ারটা আজকে খেলা মোড় ঘোরাইতে পারে? ঠিক তেমনই বাংলাদেশের কোন প্লেয়ারটা, সেটা ব্যাটসম্যান হতে পারে, সেটা বলার হতে পারে, কোন প্লেয়ারের কারণে আজকে বাংলাদেশ জয় পেতে পারে? অনেকগুলো প্রশ্ন উৎপন্ন হচ্ছে। তবে ওডিআই ম্যাচে আমরা যেভাবে মাইটি অস্ট্রেলিয়াকে নাকচুবানি দিচ্ছি, একটা পর্যায়ে 265 রানে লাস্ট ওডিআই ম্যাচে তাদের উইকেট ছিল 5টা, 271 রানে তাদের উইকেট পড়ে গিয়েছিল 9টা। যদি একটা উইকেট আমরা ফেলাইতে পারতাম তাদেরকে আমরা বাংলা ওয়াশ করতে পারতাম। ওই চিন্তা কিন্তু তাদের মাথায় ঘুরতেছে। কোনো ব্যাটসম্যান কিন্তু রান করতে পারতেছে না। ওই দিন শুধুমাত্র কপার কুল্লির 149 যদি আপনি বাদ দিয়ে দেন, কোনো ব্যাটসম্যানের কিন্তু রান নাই। তারা কিন্তু চিন্তায় থাকবে। অন্যদিকে বাংলাদেশ যে ধরনের ছন্দে আছে, বাংলাদেশ কিন্তু টি-20 সিরিজটা করে নিজেদের পকেটে পড়তে চাইবে, এমনকি সমগ্র বিশ্বকে বলতে চাইবে দেখো নতুন শক্তি কিন্তু উন্মোচিত হয়ে গেছে। এখন কিন্তু মূল কথা যদি আমরা ফেরত চলে আসি, এখন অস্ট্রেলিয়া দলটা কেমন? ওডিআই ফরম্যাট এমনকি টি-20 ফরম্যাট, দুটো ভিন্ন ফরম্যাট। এমনকি টি-20 ফরম্যাটে কিছু প্লেয়ার কিন্তু দলের সাথে যুক্ত হয়ে গেছে, যেমন মিচেল মার্শ তাদের রেগুলার ক্যাপ্টেন, এমনকি টিম ডেভিড, এই দুজন ব্যাটসম্যান কিন্তু তাদের মধ্যমণি, এমনকি কিছু অলরাউন্ডার দলের সাথে যুক্ত হয়ে গেছে, যেমন নিখিল চৌধুরী, মানে ভারতীয় বংশোদ্ভূত হিসেবে, কিন্তু তিনি এখন অস্ট্রেলিয়া দলে খেলবেন। এবার একটা অফব্রেক বল করতে পারতেছেন, তিনি আবার 4 ছক্কার বেশি নাকি ছুটতে পারতেছি, এমনকি অ্যারন হার্ডলি তিনি পেস বল করতে পারতেছেন, এমনকি দুর্দান্ত ছন্দে আছেন। জশ ফিলিপি দলের সাথে যুক্ত হয়ে গেছেন, অনেকগুলো ব্যাটসম্যান কিন্তু দলের সাথে যুক্ত হয়ে গেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু মোটামুটি এবার একটু স্ট্রং টিম নিয়ে আসছে। কারণটা কি, ওডিআইতে তারা যেভাবে নাকচুবানি খাইছে, তারা মনে হচ্ছে না টি-20 ফরম্যাটে আমাদের সাথে নাকচুবানি খাইতে চায়। কিন্তু বাংলাদেশকে সহজেই ছেড়ে দিবে, কারণ কি কন্ডিশনটা আমাদের, আমরা বুঝে এ মাঠে কিভাবে বল করতে হবে। এমনকি আমাদের ব্যাটসম্যানরা ছন্দে আছে, বিশেষ করে নাইট রানার যে ধরনের ছন্দে আছে, নাইট রানার ভয় কিন্তু সকল ব্যাটসম্যানদের পক্ষে কিন্তু থাকবে। সেটা আপনি যত কথাই বলেন, দুর্দান্ত একটা ফাইট হতে পারে নাইট রানার ভার্সেস আপনি জশ ইংলিশ বলেন, আপনি মিচেল মার্শ বলেন, কিংবা জশ ফিলিপি বলেন, কিংবা টিম ডেভিডে বলেন না কেন, টিম ডেভিডের সাথে হয়তোবা মুস্তাফিজুর রহমানের ক্লাসটা বেশি হতে পারে। কারণ কি টিম ডেভিড যখন নামে ওই মুহূর্তে কিন্তু মুস্তাফিজুর রহমানকে বল আমরা একটু বেশি দিতে পারি। এখন যদি সবার আগে যদি আমরা একটু অস্ট্রেলিয়া দলকে সাজানোর চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো আজকের ম্যাচে অস্ট্রেলিয়া দলের শক্তি কোন জায়গায়, দুর্বলতা কোন জায়গায়, এমনকি বাংলাদেশের উচিত কোন জায়গাতে সবার আগে আঘাত আনা। প্রথমে যদি আমরা একটু দলটাকে সাজানোর চেষ্টা করি, উপরে মিচেল মার্শ, ওনাকে নিয়ে নতুন করে কি বলবো? আপনারা সবাই জানেন উনি বিধ্বংসী ব্যাটসম্যান, উনি 4 ছক্কা মারতে পারেন। আমরা আইপিএলে দেখছি উনি বিধ্বংসী খেলা খেলতে পারতেন, তিনি যেহেতু দলের সাথে যুক্ত হয়ে গেছেন, এমনকি রেগুলার ক্যাপ্টেন, এমনকি তার ভিতরে যে একটা ক্ষুধার্ত ভাব আমি দেখতে পাচ্ছি প্র্যাকটিসের মাঝখানে। কি কারণে? যেহেতু ওডিআই সিরিজে আমরা তাদেরকে হারাই দিছি, এই যে একটা ক্ষুধার্ত ভাব তার মাঝখানে আছে, আমার বিশ্বাস তিনি প্রথম বল থেকেই বাংলাদেশের বলারদের প্রতি তিনি চরম হয়ে যাবেন। এখন তিনি সাকসেসফুল হতে পারবেন কিনা সেটা সময়ের ব্যাপার। এখন তার পার্টনার কি হতে পারেন? জশ ইংলিশ হবেন নাকি কপার কুল্লি হবেন? কারণ কি কপার কুল্লি আমরা দেখছি লাস্ট ওডিআই ম্যাচে যে ধরনের ছন্দে ছিলেন, 149 রান জীবনের প্রথম ম্যাচে, মানে জীবনের প্রথম যখন তিনি সেঞ্চুরি করতে পারছেন, এটা কিন্তু বিরাট একটা অর্জন ভাই। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কিন্তু দুর্দান্ত ছন্দে আছেন। অস্ট্রেলিয়া ব্যাটসম্যানদের মাঝখানে জশ ইংলিশ আর কপার কুল্লি দুর্দান্ত ছন্দে আছেন। তবে একটা দুঃখের বিষয় কি, ক্যামেরন গ্রিন এই দলটা ছেড়ে চলে গেছেন। এটা একটা বাড়তি একটা চাপ হইতে পারে। যদি তিনি থাকতে পারতেন তাহলে কিন্তু তাদের ব্যাটিংটা ভালো হতো, এমনকি বোলিংয়ে তিনি 2 থেকে 3টে ওভার বের করে দিতে পারতেন। এটা একটা বড় ধাক্কা হইলে হইতে পারে। 3 নম্বর পজিশনে জশ ইংলিশ, তিনি কিন্তু দুর্দান্ত ছন্দে আছেন। আপনি খেয়াল করে দেখেন যখন এই টিম পাকিস্তানে গেল, এমনকি এই দিন বাংলাদেশে আসলো, শুধুমাত্র এই ব্যাটসম্যানদের মাঝখান থেকে কিন্তু মানে বড় ধরনের বিস্ফোরক একটা স্টার্ট কিন্তু আমরা দেখতে পাইছি। হয়তোবা তিনি বড় কোনো রান করতে পারেন, তবে টি-20তে বড় রানের প্রয়োজন নাই। আপনি যদি 30 বলে 70 করতে পারেন, 80 করতে পারেন, এটা কিন্তু মোর দেন এনাফ, যেটা বাংলাদেশের কাছে নাই। সুতরাং বুঝতেই পারতেছেন পাওয়ার রেটিংয়ে কিন্তু অস্ট্রেলিয়া আগে আছে। 4 নম্বরে জশ ফিলিপি, দুর্দান্ত ব্যাটসম্যান ভাই, তিনি কিন্তু 4 ছক্কার বন্ডা বসাইতে পারবেন, এমনকি তিনি কিপিং করতে পারতেছেন। এর থেকে ভালো আপনি কি প্রয়োজন? আবার যদি মনে করেন যে না আমরা জশ ফিলিপকে খেলাবো না, এর জায়গায় আমরা ব্যাট রেনশিওকে খেলাবো, এটা একটা ভালো অপশন হতে পারে। কারণটা কি, ব্যাট রেনশিও আপনাকে অফব্রেক বল করার একটা সুযোগ করে দিবে, এমনকি তিনি কিন্তু ধরে খেলতে পারবে। তবে টি-20তে এত ধরে খেলার কিছুই নেই। তবে জশ ফিলিপি কিন্তু ভালো ব্যাটসম্যান। অন্যদিকে 5 নম্বর পজিশনে অটো চয়েস হিসেবে দলের সাথে যুক্ত হয়ে যাবেন টিম ডেভিড, মারাত্মক ব্যাটসম্যান ভাই, 6 ফুটের উপর লম্বা, তার যে ধরনের রিচ, তিনি স্পিন বলেন, পেস বলেন দুর্দান্ত খেলতে পারতেছে। এমনকি আমরা আইপিএলে দেখছি তিনি আরসিবির হয়ে কোন ধরনের ছন্দে ছিলেন, ব্যাটিং বলেন, ইভেন ফিল্ডিং এ বলেন। এই ব্যাটসম্যানটাকে আপনি কোনোভাবে ছোট করে দেখতে পারতেছেন না। একটা ম্যাচআপ কিন্তু দেখার জন্য অপেক্ষায় আছি, মুস্তাফিজুর রহমানের সাথে তার ম্যাচআপটা কিভাবে হয়। আমি কিন্তু নাহিদ রানার সাথে ওনার ম্যাচআপের কথা চিন্তা করতেছি না। কারণটা কি, তিনি যখন নামবেন হয়তোবা নাহিদ রানা একটা ওভার তিনি পাইতেও পারেন, কিন্তু মুস্তাফিজুর রহমানের 2টা ওভার তিনি পাবেন। এই সময় কিভাবে বাংলাদেশ তাকে ট্যাকল দিতে পারে, এটা হচ্ছে দেখার বিষয়। যেহেতু টপ 5 এর মাঝখানে কোনো ধরনের দুর্বলতা নাই, এখন কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু 2জন অলরাউন্ডার দিকে যাবে, একজন পেস বলার অলরাউন্ডার, অন্যদিকে একজন স্পিন বলার অলরাউন্ডার।
যেহেতু ক্যামেরন গ্রিন নাই, যদি ক্যামেরন গ্রিন থাকতো তাহলে 6 নম্বর পজিশনে অটো চয়েস হিসেবে ক্যামেরন গ্রিন চলে যেত, যেহেতু তিনি নাই। তার অবর্তমানে অ্যারন হার্ডলি, তিনি কিন্তু ভালো অলরাউন্ডার, তিনি ব্যাট করতে পারেন, এমনকি তিনি ভালো পেস বল করতে পারেন। আমার বিশ্বাস 6 নম্বর পজিশনে তিনি জায়গা পাবেন। এমনকি 7 নম্বর পজিশনে নিখিল চৌধুরী, এই ব্যাটসম্যানটাকে নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে, তিনি ভালো অফ বল করতে পারতেছেন, এমনকি তিনি নাকি ছক্কা মারার মেশিন, এমনকি তিনি ভারতে জন্ম নিয়েছেন, অনেক বছর তিনি ভারতে প্র্যাকটিস করে গেছেন, এরপরে অস্ট্রেলিয়াতে তিনি জাতীয় দলে ডাক পেয়ে গেছেন। তবে আমার বিশ্বাসটা কি কারণে মনে হচ্ছে, যেহেতু বাংলাদেশের কন্ডিশনে খেলা, তারা কিন্তু মনে চাইতেছে যে একজন অফ বলার খেলা, এমনকি যে কিনা আবার 4 ছক্কা মারতে পারতেছেন। দল কিন্তু মোটামুটি ভালো ভাই, ওডিআই থেকে কিন্তু এই দলটা কিন্তু ভালো। এমনকি 8 নম্বর পজিশনে আপনি এক্সার বাটলেট, আপনি খেয়াল করে দেখেন যতগুলো বলার আছে, বলারদের মাঝখানে এক্সার বাটলেট নতুন বলে ভালো ছন্দে আছেন। এমনকি একটা ম্যাচে তার যে দুর্দান্ত আমরা 50 দেখতে পারছি, এমনকি আইপিএল আমরা দেখতে পাচ্ছি কিলাম যে কিনা 4 ছক্কার মেশিন ছিল। সুতরাং বুঝতেই পারতেছেন 8 নম্বর পর্যন্ত ভালো হয়ে গেছে, 9, 10, 11। 9 নম্বরে আপনি যদি ন্যাথান এলিসকে খেলান, 10 নম্বরে যদি অ্যাডাম জাম্পাকে খেলান, 11 নম্বরে স্পেন্সার জনসন কিন্তু আবার টি-20 চলে স্পেশালিস্ট বলার। সুতরাং বুঝতেই পারতেছেন এখনকার দল কিন্তু, বর্তমানে দলটা কিন্তু ওডিআই দল থেকে অনেক বেশি শক্তিশালী, এমনকি অনেক বেশি ইফেক্টিভ মনে হচ্ছে। বোলিং ভালো, ব্যাটিং ভালো। বোলিং যদি আপনি খেয়াল করে দেখেন, যেখানে এক্সার বাটলেট, যেখানে ন্যাথান এলিস, যেখানে স্পেন্সার জনসন, যেখানে অ্যাডাম জাম্পা, এমনকি উপরের দিকে নিখিল চৌধুরী, এমনকি আপনি খেয়াল করতে পারতেন যদি ম্যাট্রেনশোকে খেলায় ম্যাট্রেনশো বল করতে পারবে, আবার যদি মনে করেন অ্যারন হার্ডলি খেলে অ্যারন হার্ডলিও কিন্তু ভালো বল করতে পারবে। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের দলের কাছে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে বোলিং করার জন্য। এখন যদি আপনি বাংলাদেশ দলটার দিকে আসেন, বাংলাদেশ যেভাবে উপরের দিকে উঠতেছে, এখন এই দলটাকে কোনোভাবে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, কারণটা কি, আমরা ভালো ব্যাটিং করতে পারতেছি। আমরা যদি উপরের দিক থেকে যদি উইকেট না হারাই, বিশেষ করে পাওয়ার প্লেতে, তখনই কিন্তু আমরা অন টপ থাকবো। আমরা আগে ব্যাটিং করার পরে ব্যাটিং করি। বাংলাদেশে একটাই সমস্যা, আমরা ভালো ব্যাটিং করতে পারি না। আমরা যদি এই বিষয়টাকে একটু সর্ট আউট করতে পারি, বিশ্বের যে কোনো দল আমাদেরকে সময় করতে বাধ্য। কারণটা কি, নিচের দিকে 8, 9, 10, 11তে আমাদের বিধ্বংসী বলার রয়েছে। আপনি খেয়াল করে দেখেন, আমরা যদি বোলিং দিয়ে শুরু করি, নাহিদ রানা অটো চয়েস, নাহিদ রানার সাথে আমি চলে যেতে চাইছি শরীফুলের সাথে। কারণ কি, নাহিদ রানা এক প্রান্ত থেকে বল করবে, শরীফুল এক প্রান্ত থেকে বল করবে, এমনকি মুস্তাফিজুর রহমান, তাসকিনকে আমি এই ম্যাচে অন্তত 20 রানে রাখতে যেতেছি। এখন সমস্যা হবে কোন জায়গায় জানেন? সমস্যা হবে বাংলাদেশের 6 নম্বর এমনকি 7 নম্বর পজিশন নিয়ে। আমরা একটু উপরের থেকে 5 নম্বর পর্যন্ত ব্যাটিং সাজায় আসি, এরপরে আমরা 6 আর 7 সাজাবো। নিচের দিকে তো আপনি বুঝতেই পারতেছেন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, এমনকি শরীফুল ইসলাম। 1 নম্বর ব্যাটসম্যান তানজিদ, ওনাকে নিয়ে কোনো প্রশ্ন করার কিছুই নেই। আমরা জানি তিনি 4 ছক্কা মারতে পারেন, এমনকি তিনি ভালো খেলতে পারেন। ওনার একটাই সমস্যা, উনি যখন প্রেসারে পড়ে যান উনি খেলতে পারেন না। উনি যদি আজকে প্রেসারে না পড়েন, আমরা ধরে নিতে পারি উনি ভালো কিছু করতে পারবেন। কারণটা কি, অস্ট্রেলিয়ার বোলিং কিন্তু তুলনামূলকভাবে দুর্বল। যেখানে মিচেল স্টার্ক নাই, যেখানে প্যাট কামিন্স নাই, জশ হ্যাজেলউড নাই, এখানে কিন্তু আপনি বলতেই পারেন যে আমরা অস্ট্রেলিয়া বোলারদেরকে তুলনা করে দিব। এমনকি তানজিদ কিন্তু এটার জন্য পারদর্শী। ওনার পার্টনার কি হবে? ইমন হবে নাকি সাইফ হবে? যেহেতু ইমন এর আগের সিরিজে মিডল অর্ডারে ভালো খেলতে পারছেন, আমার বিশ্বাস অযথা কেন নড়াচড়া করতে যাব। আমাদের কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান প্রয়োজন, আমরা সাইফকে উপরে দিয়ে দিলাম। তবে সাইফের জন্য কিন্তু একটা অ্যালার্মিং বিষয়, কারণটা কি, তিনি কিন্তু ওডিআই স্পট থেকে তার জায়গাটা কিন্তু হারাই ফেলছেন। যে কোনো সময় কিন্তু টি-20 স্পট থেকে কিন্তু তার জায়গাটা কিন্তু হারাই ফেলতে পারেন। কি কারণে? সৌম্য সরকার কিন্তু সাইড লাইনে বসে আছেন, হয়তো বা টি-20 স্কোয়াডে নাই, যে কোনো সময় কিন্তু বাংলাদেশ কিন্তু তাকে ঢোকাই দিতে পারবে। 3 নম্বরে লিটন কুমার দাস, ভাই দলের মধ্যমণি। বাংলাদেশের 3 ফরম্যাটের মাঝখানে সবচেয়ে ভালো ব্যাটসম্যান তিনি। টেস্টে বলেন, ওয়ানডেতে বলেন, টি-20তে বলেন, তিনি ধৈর্য খেলতে পারেন, 4 ছক্কা মারতে পারেন, এমনকি তিনি ভালো ক্যাপ্টেন্সি করতে পারেন। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম, যদি তিনি খেলতে পারতেন, তিনি তো খেলছেন, যদি মাঠে থাকতে পারতেন, ইনজুরি কবলে না পড়তেন, এই যে অ্যাজ এ কিপার যে ধরনের ভূমিকা তিনি পালন করতে পারেন, এই যে ভালো করে বল কর, ভালো করে বল কর, ডাইনে কর, বামে কর, ওই ডানে যা, বামে যা, এই যে জিনিসগুলো, এঙ্গেজিং যে জিনিসগুলো মহেন্দ্র সিং ধোনি করতে পারতো, হয়তো মহেন্দ্র সিং ধোনি এত গলা আমরা শুনতে পাইতাম না। কিন্তু ভাই উনি এই কাজটা অত্যন্ত ভালো করতে পারেন, ব্যাটিং তো তিনি ভালো করতে পারেন, এটা কিন্তু কাজের জিনিস ভাই। 4 নম্বরে তৌহিদ হৃদয়, গত টি-20 সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, এমনকি অস্ট্রেলিয়ার সাথে এই বছর মানে এবার যে সিরিজটা গেল, ওইখানে কিন্তু তিনি একটা বড় গাড়ি পুরস্কার পাইলেন, এমনকি 150 প্রতি রান করতে পারছেন। সুতরাং বুঝতেই পারছেন এটা একটা ভালো দিক। 5 নম্বরে আমাদের পারভেজ ইমন, ভাই ছক্কা মারার মেশিন, 5 নম্বর পজিশনে যদি আপনার এই ধরনের বিধ্বংসী ব্যাটসম্যান থাকে, যেখানে স্পিন ভালো খেলতে পারে, যেখানে পেস বল ভালো খেলতে পারে, এটা কিন্তু দলের জন্য একটা আশীর্বাদ। এখন মূল কথা হচ্ছে তিনি কি ভালো খেলতে পারবেন, তিনি কি একটু ধৈর্য খেলতে পারবেন। যদি খেলতে পারেন, যে কোনো বোলিং লাইন আপকে তিনি কিন্তু ডাস্টার করে দিতে পারবেন। অ্যাডাম জাম্পা কোনো কাজে আসবে না, কোনো ধরনের স্পিন বল কোনো কাজে আসবে না। সুতরাং বুঝতেই পারতেছেন 5 নম্বর পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। 6 নম্বরে শামীম পাটোয়ারি, কেন জানি আমার কাছে মনে হচ্ছে বর্তমানে বাংলাদেশ দলের মাঝখানে শামীম পাটোয়ারি সবচেয়ে ভালো ফিনিশার, অন্তত টি-20 ফরম্যাটে। আপনি যত কথাই বলেন, জাকির আলীর কথা বলেন, কিংবা আপনি নুরুল হাসান সোহানের কথা বলেন, নুরুল হাসান সোহান তো দলে আছেন, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে নুরুল হাসান সোহানের কোনো জায়গা হবে না। 7 নম্বর পজিশন আপনি কাকে খেলাবেন? সাকলাইনকে খেলাবেন
নাকি আপনি শেখ মেহেদীকে খেলাবেন। শেখ মেহেদীকে কিন্তু আমরা ওডিআই ম্যাচে একটা ম্যাচের সুযোগ দিয়েছিলাম, কিন্তু তিনি কিন্তু ভালো খেলতে পারেন 9 বলে মাত্র 3 করতে পারছেন, এমনকি বোলিং করে ওই ধরনের ছন্দে আমরা তাকে দেখতে পাইনি। যদি আমরা একজন পেস বোলিং অলরাউন্ডারের দিকে যাই, সেটা কিন্তু একটা খারাপ অপশন না, কারণ কি সাকরান কিন্তু বড় বড় ছক্কা মারতে পারেন, এমনকি তিনি ভালো বলও করতে পারেন। যদি এরকম হয় তাহলে কিন্তু 8 নম্বর পজিশনে ঋষাদের কোনো জায়গা হবে না। যদি আপনি প্রশ্ন করেন কেন, উত্তরটা সিম্পল, কারণ কি আপনি যদি অস্ট্রেলিয়ান ব্যাটিং অর্ডার দেখেন, কোনো ধরনের বামাতি ব্যাটসম্যানের শুধুমাত্র একজন কপার কুন্ডলিকে বাদ দিলে। সুতরাং বুঝতে পারছেন ওই জায়গায় যদি আমরা নাসিম আহমেদকে 8 নম্বর পজিশনে খেলাই, এমনকি তিনি কিন্তু মোটামুটি ভালো ব্যাটিং করতে পারেন, 4 ছক্কা 2-1 তিনিও মারতে পারেন। তবে কেন যেন মনে হচ্ছে আজকের ম্যাচে অন্তত তাসকিনকে বসে থাকতে হবে। তবে আজকের ম্যাচটা কে জয়লাভ করতে পারে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাই যত কথাই বলেন, অস্ট্রেলিয়া টিম বিশেষ করে টি20 ফরম্যাটে যে ধরনের পাওয়ারফুল ব্যাটিং লাইনআপ নিয়ে তারা আসছে, এখন কিন্তু তাদেরকে আর বিগ টিম বলার কোনো সুযোগ নেই, কারণ কি এইটাই হচ্ছে তাদের মেইন টিম। হয়তো আপনি বোলিংটাকে একটু দুর্বল করতে পারেন, মনে করতে পারেন, এটা ছাড়া কিন্তু আপনি কিছুই বলতে পারবেন না। আজকে যদি আমাদেরকে ভালো কিছু করতে হয়, তাহলে উপর থেকে অবশ্যই সাইডকে একটু ভালো করতে হবে, তানজিদকে একটু ভালো করতে হবে, লিটনকে ভালো করতে হবে, এমনকি নিচের দিকে ভাইদ রানা, মোস্তাফিজুর রহমান, তাসকিন কিংবা শরীফুল যেই বোলিং করুক না কেন তাদেরকে একটু ভালো করতে হবে। এমনকি মিডল ফেজে বা লাস্টের দিকে ফিনিশিং রোলে শামীম পাটোয়ারিকে একটু দুর্দান্ত ইনিংস খেলতে হবে। ভাই নাইট রানা বল যদি তারা আজকে ভালো খেলতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা বিপদ হইতে পারে, অন্যথায় আমরা কিন্তু আজকে ম্যাচটা জয়লাভ করতে পারি। তবে 50-50 এখন আপনি বলতে পারতেছেন না, যেহেতু একটা ভালো পিচে খেলা, আগে ব্যাটিং করে আপনি ভালো করতে পারেন, পরে ব্যাটিং করে আপনি ভালো করতে পারেন। এই জায়গায় হয়তো বা বাংলাদেশের পাল্লা একটু কম, তবে বাংলাদেশ যে ধরনের ছন্দে আছে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু বাংলাদেশকে আমি ভোট দিব যে আজকে বাংলাদেশের পক্ষে আমি যেতে চাই যে বাংলাদেশ আজকের ম্যাচটা জয়লাভ করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার মতো করে গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।